ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে 100% ঠিক নিয়েছে। যখন ইট মারছে কাকা তো পুরো ইটের ভাটা উল্টাইয়া মাইরা দিছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কারণ যার সাথে কাজ করতে গেছেন তিনি ধরতক্তা মার প্যারেক স্টাইলের লোক, জোকাঙ্গা নেই সালা থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা দুনিয়ার জমিনে যাই করো, এবার আসো মহাকাশে খেলবো তোমাদের সাথে। কারণ ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি একদম খেলে দিছেন, জাস্ট ওয়াও। না ছুঁই পানি মারি মাছ, এরকম একটা প্রবাদ আছে না? ডক্টর ইউনূস সকলের সাথে খেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এবার খেল দেখিয়ে দিলেন। আজকে এমন একটা দিনে ডক্টর ইউনূস বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন, অর্থনীতিবিদ নন, শিল্পোদ্যোক্তা নন, বরং তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিও। কেন বলছি? কারণ ডক্টর ইউনূস জামাত এনসিপির চমৎকার উদযাপন, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। এই সুখবর দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। এটা একটা উৎসবের রাত। বাংলাদেশে সাধারণত চাঁদ রাত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম, এরকম একটা চাঁদ রাত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা গুগলি মারলো, এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে। মানে গুগলি যখন মারে না কোনো ভালো বলার, তখন ব্যাটসম্যান খুব চিন্তায় পড়ে যায় আমি কি বলটা ধরবো না বলটা ছেড়ে দেবো। ধরলে ক্যাচটা পড়বে, আর ছেড়ে দিলে বলটা উঠে যাবো। এই যে একটা গুগলির খেলা, এর জন্য যারা ভালো গুগলি খেলে তাদেরকে সারা বিশ্বেই দাম দেওয়া হয়। ডক্টর ইউনূসের ঘোষণায় কার লাভ কার ক্ষতি অকল্পনীয় পরিস্থিতি, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা আপনি আরো লকডাউন দেন, লকডাউন 24 দিলেও আপনি ফিরতে পারবেন না, দাঁড়িয়ে পারবেন না। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পলাতক মন্ত্রী পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের উস্কানিতে 13 তারিখে আওয়ামী লীগ ঢাকায় একটি ষড়যন্ত্রমূলক ঘটনা বা সরকার পতন বা সরকার বা মানুষকে ভয় দেখানোর মতো কিছু কর্মকাণ্ড করতে চেয়েছিল। এমনকি তারা এতে কিছুটা সফল হয়েছে, যেমন 2-3টা বাস পুড়িয়েছে তারা। এছাড়াও জনগণের মধ্যে একটি ভোগান্তি সৃষ্টি করা বা জনগণকে একটু ভয় দেখানো, সেটা কিন্তু জনগণ হয়তো বা কিছুটা পেয়েছে। যদিও জনাব ওসমান হাদি সহ ভিপি সাদিক কায়েম তারা কিন্তু সকলেই লাঠি সোঁটা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু দর্শক, এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনারা কি মনে করছেন? আপনিও কি আমার মতো মনে করছেন যে না, আওয়ামী লীগ কিছুটা এক্ষেত্রে সফল হয়েছে? ঠিক যেভাবে তারা করতে চেয়েছিল এই লকডাউনটি, যে জনগণ কেউই মাঠে নামতে পারবে না বা ভয় পাবে, সেভাবে না হলেও হয়তো বা কিছুটা জনমনে অস্বস্তি হয়েছিল। এটা আপনি মনে করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে যারা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অর্থনীতিতে নোবেল পেয়েছেন বা শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি তো আসলে রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ নন, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিতে শিশু এবং তাকে আসলে রাজনীতি শিখতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি বোঝেন না, এমন মন্তব্য অনেকেই করেছেন। কিন্তু খেলাটা ঠিক কখন দেখাতে হয় সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হারে হারে বুঝিয়ে দিলেন। বাংলায় একটি প্রবাদ আছে, ওস্তাদের মায়ের শেষ রাতে। হয়তোবা সেই মাইরটা দেওয়ার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন এবং অবশেষে সেই শেষ রাত এসেছে, তো তিনি সেই কোপটি বসিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা সবাই ভাবছিলেন উনি তো অর্থনীতিবিদ, উনি তো রাজনীতি কিছু বুঝেন না। উনি বাংলাদেশের মানুষকে রাজনীতি শিখাইয়া দিছে, রাজনীতিবিদদের রাজনীতি শিখাইয়া দিছে। উনি এই যে কত বড় খেলোয়াড়, যেটা আমরা আগেও অনেকবার বলছি, উনি বিশ্বমানের খেলোয়াড়, উনি পাক্কা খেলোয়াড়, উনি খতরনাক খেলোয়াড়। আসলেও কি তাই? আসলে কি উনি খুব বড় একজন খেলোয়াড়? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা গুগলি মারলো, এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে। মানে গুগলি যখন মারে না কোনো ভালো বলার, তখন ব্যাটসম্যান খুব চিন্তায় পড়ে যায় আমি কি বলটা ধরবো না বলটা ছেড়ে দেবো। ধরলে ক্যাচটা পড়বে, আর ছেড়ে দিলে বলটা উঠে যাবো। এই যে একটা গুগলির খেলা, এর জন্য যারা ভালো গুগলি খেলে তাদেরকে সারা বিশ্বেই দাম দেওয়া হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নাকি আজকে একটা এমন গুগলি খেলছেন যেটা মানলেও প্রবলেম, না মানলেও প্রবলেম। ডক্টর ইউনূস জামাত এনসিপির চমৎকার উদযাপন। দর্শক, আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে, যদিও তাদের লকডাউনের তেমন কোনো অস্তিত্ব নাই, কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার, উদযাপন করেছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, উদযাপন করেছে এনসিপি। জামাত শিবির এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগের দিন এটা একটা উৎসবের রাত। বাংলাদেশে সাধারণত চাঁদ রাত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম, ওইরকম একটা চাঁদ রাত অথবা
এটার আরো প্রচলিত পরিভাষায় বললে চানরাত একটা ফিলিংস আমি লক্ষ্য করেছি। ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা, খিচুড়ি রান্না করা, রাতভর সজাগ থাকা এবং একটা আনন্দ ফিলিং, একটা জয়াস মুড, যে কেউ রাস্তায় যাচ্ছে, কেউ একটু লাঠি নিয়ে যাচ্ছে, কেউ হাতুড়ি নিয়ে যাচ্ছে, ক্রিকেট স্টাম্প নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো আওয়ামী লীগ নাই। দু একজন ধরা পড়ে ধানমন্ডি 32 বা বিভিন্ন জায়গায়, সেটাকে আবার উদযাপন করে চমৎকার ভাবে। তো দর্শক, সরকারেরও সেরকম একটা ফেস্টিভ মুড। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু শারীরিকভাবে গতিশীল হলো, একটু নড়াচড়া করলো সবাই, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাহারা দেওয়া ইত্যাদি। কিন্তু আওয়ামী লীগ নাই। কি হলো? আওয়ামী লীগের কিছু লোকজন ফাওয়ার উপর একটা মার খেলো। লকডাউনের কোনো প্রভাব কোথাও নেই, একদম ব্যর্থ, জনজীবন একদম স্বাভাবিক। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিবিরের ছেলেদের মধ্যে রাজপথে নেমে তাদের যে শক্তির মহড়া, তাদের যে অবস্থান, তাদের একটা রূপ, তারা যে ক্রিকেট স্টাম্প নিয়ে মাঠে নামতে পারে, সাদিক কায়েমরা স্টাম্প নিয়ে যে ঘোরাঘুরি করতে পারে, সে ভদ্র নিরীহ সাদিক কায়েমদের সেই অ্যাকশন আমরা দেখলাম। সাদিক কায়েমদের অ্যাকশন অতীতে আমরা দেখেছি বিহাইন্ড দ্য সিন, মুখে মাস্ক পরা, কিন্তু এবার মাস্ক খোলা, একদম খোলা মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সাদিক কায়েমরা হাঁটছেন। এটা অনেক তাৎপর্য রয়েছে, প্রতীকী তাৎপর্য অনেক, সিম্বলিক সিগনিফিকেন্স অনেক রাজনীতিতে। তো দর্শক, এই উদযাপনের মধ্য দিয়ে তাতে কি একটু রিহার্সেল হলো, মানে একটু শরীরে একটু গতি পেল। জামাত, শিবির, এনসিপি, বিএনপির অনেকে, যদি সাংগঠনিকভাবে বিএনপির কথা আমি এখানে বলছি না এই কারণে, কারণ বিএনপি সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেবে। যেহেতু এই লকডাউন, এই আওয়ামী বিরোধিতা, এটা মামলা কেন্দ্রিক, শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ কেন্দ্রিক, এই কারণে এখানে বিএনপি মাঠে নামলো, সেটা প্রাসঙ্গিক না। বিএনপি কেউ মাঠে নামছে, দ্যাটস রাইট, মারামারিও করছে, মাদারীপুর সহ বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের উপর আওয়ামী লীগ হামলাও করেছে। এখন বিএনপি তো নিজেরাও মারামারি করে, মারামারির নানান সমীকরণ থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে যেখানে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবেন এবং নৌকার ভোটারদের পাশে থাকবেন, সেখানে বিএনপির মাঠে নামাটা ওইভাবে সিগনিফিকেন্টলি দেখার কিছু নেই, আওয়ামী বিরোধিতার দৃষ্টিকোণ থেকে দেখার কিছু নেই। তো দর্শক, এখন এইভাবে উদযাপন করে শরীরে একটু গতিশীলতা তৈরি করে পরবর্তী গন্তব্য, ইউনূস, জামাত, এনসিপি, এদের পরবর্তী গন্তব্য 17 নভেম্বর। কি ঘটবে? 17 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে। 13 নভেম্বর আপনারা এই লকডাউন অকার্যকর করে দেওয়া, জনতার রাজপথে শক্তিশালী অবস্থান, একটু ব্যায়ামও দরকার আছে, মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দেওয়ার দরকার আছে, নইলে রাজনৈতিক কর্মীরা ঝিমিয়ে পড়ে। সবসময় ইনডোর প্রোগ্রাম না, একটু লাঠিসোঁটা নিয়ে স্টাম্প বানিয়ে রেডি রাখা, আওয়ামী লীগ না পেলেও এই স্টাম্পগুলো ভবিষ্যতে কাজে লাগবে, এটা অতীব জরুরি ছিল। সেই জরুরি কাজটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে। এবং 13 তারিখ তো জাস্ট সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ 17 নভেম্বর। 17 নভেম্বর কি ঘটবে? 17 নভেম্বরের আগে আওয়ামী লীগ একটা কঠিন ডলা খাবে। 13 তারিখ মোটামুটি ভালো ডলা খেয়েছে, এরা বোকা, এদের ফাইনাল ম্যাচের আগেই সেমিফাইনালেই আওয়ামী লীগ তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে। মোটামুটি যতটুকু ডলা খেয়েছে বা বাকি 4 দিনে যতটুকু ডলা খাবে, তাতে আসলে আওয়ামী লীগ 17 তারিখ কিছুই করতে পারবে না। আর আওয়ামী লীগ 17 তারিখ কিছু করতে গেলে মাইকটা যেন ভালোভাবে দেওয়া যায়, তার রিহার্সালটা ভালোভাবে 13 তারিখ জামাত, এনসিপি, ডক্টর ইউনূস সরকারের পুলিশ, বিজিবি এরা ভালোভাবে সেরে নিল। তো 17 তারিখ কি হবে? 17 তারিখ শেখ হাসিনার রায় হবে, ফাঁসির রায় হবে। ফাঁসি ছাড়া বিকল্প কিছু নেই, আইনজীবীরা এটাই জানিয়েছেন। সর্বোচ্চ শাস্তি, হ্যাঙ্গিং আনটিল ডেথ, এটাই হচ্ছে শেখ হাসিনা একমাত্র প্রাপ্য। শেখ হাসিনা যে অপরাধ করেছেন তাতে 1000 বার ফাঁসি দিলেও শেষ হয় না। এখানে বিএনপি দুর্ভাগ্যক্রমে আউট হয়ে গেছে। এই যে খেলা, এই যে উদযাপন, এতে বিএনপি নাই, দুইটা কারণে। এক হচ্ছে দলীয়ভাবে বিএনপি ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবে, এই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা টামলা এগুলোর, বিএনপি তো আদর্শিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে, তো শেখ হাসিনার ফাঁসির রায় তারা তো এগুলো প্রত্যাহার করে নেবে, এটা তাদের ঘোষণা। তাতে বিএনপি এখানে রাজনৈতিকভাবে বেকায়দায় পড়েছে, যার ফলে আমরা কিন্তু এই উদযাপনের মধ্যে বিএনপিকে রাখতে পারিনি। এবং রাজপথে আপনারা দেখেছেন রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় শিবিরের যে প্রোগ্রাম, জনতার যে প্রোগ্রাম, সেখানে শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়নি, বিএনপির যে জুলাই বিরোধিতা, জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির যে রাজনীতি এবং গণভোটের বিরুদ্ধে বিএনপির যে রাজনীতি, তার বিরুদ্ধেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। আপনারা ঠিক করেন, দেশের মানুষের দিকে তাকিয়ে আপনারা একটু নমনীয় হন, নির্বাচনী গণহত্যাগুলো বন্ধ করেন। আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা জনগণের স্বার্থে না, এটা আপনাদের দলের স্বার্থে দিয়েছেন। যদি একটু নমনীয় হয়ে যদি গণভোটটা আগে করা যায়, তাহলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফিটনেসটা টেস্ট হয়ে যেত, আমরা একটা আইনি ভিত্তি পেতাম জুলাই সনদের, আমাদের জন্য একটু সুবিধা হতো। আর যদি একটা ককটেলবাজি হচ্ছে, একটু মানুষের মনে ভীতি সৃষ্টি করা হচ্ছে, এটা দিয়ে আসলে লকডাউন, হরতাল টরতাল এগুলো কিছু হবে না। এগুলো দিয়ে কি হবে? আমাদেরকে আবার আপনারা ওই ধানমন্ডি 32-এর মতো টুঙ্গিপাড়ার দিকে নিয়ে যাবেন। আমরা যাইতে পারি, এখনো পারি। আমরা তো 75-এর মতো শেখ মুজিবুরকে যেভাবে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাকে হত্যা করে ফেলি না। শেখ হাসিনা নিজে ইচ্ছায় পালায় চলে গেছে। আমরা পারি, আপনাদেরকে তাড়াই দিতে পারি, আমরা টুঙ্গিপাড়া এখনো যাইতে পারি, টুঙ্গিপাড়ার মাজার এখনো ভাঙতে পারি। দয়া করে মাথায় উঠে পড়বেন না, মাথায় উঠে পড়লে কি হবে? ইচ্ছে করে আপনাদেরকে একটা আসার দিতে হবে।
যখন আচারটা দিব তখন আপনারা সহ্য করতে পারবেন না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, শেখ হাসিনাও আর হাসবে না, কারণ শেখ হাসিনার প্যারালাইসিস হয়ে গেছে 1.5 মাস আগে। উনি নিজে হাসলেই তো বিচ্ছিরি দেখা যায়, তো বাংলাদেশ আসবে কি করে আমাকে একটু বুঝাই বলেন তো। আওয়ামী লীগের যারা আছেন, যারা মানুষকে উস্কানি দিয়ে দেশের মানুষকে হত্যা করার জন্য, দেশের ভিতর অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করতেছেন, একটু সাবধান হয়ে যান। 15 তারিখের পর থেকে রাজনীতিবিদরা চাচ্ছে যে আপনারা একটা ভোট দেন, যেহেতু একটা ভোটের হিসাব আছে, আপনারা ভোট দিয়ে যখনই বেরোবেন আপনাদের পিঠে চামড়া আমরা তুলে নিই। যে যখন জুলাই বিপ্লবটা হয় তখন কিন্তু সংবিধানটা রহিত হয়ে গেছে, সংবিধানের কোনো কার্যক্রম কিন্তু আর চলমান নাই। এখন কি করতে হবে, জনগণের ম্যান্ডেটটা নিয়ে জানতে হবে যে আগামী নির্বাচন হবে কিনা, জুলাই সনদটা হবে কিনা, এটা জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে। যদি দেখেন জামাত ইসলামের যে আমির, উনি সরাসরি বলেই দিয়েছে যদি আপনারা গণভোট না চান আপনাদের জন্য 26 সালে জাতীয় নির্বাচনও নাই। এখন গণভোটটা না হয়ে যদি আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, আমাদের গলায় তো ফাঁসির দড়ি ঝুলে আছে। কারণ এটাও আমাদেরকে শেষ পর্যন্ত কি করবে, যে বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝুলাবে। যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার বাবার খুনিদেরকে বিদেশ থেকে এনে ফাঁসিতে ঝুলাইছিল। এখন জামাত ইসলাম চাক, 8 দল চাক, অন্য কোনো দল চাক বা না চাক, বিপ্লবীদের উচিত হবে যে দলই চাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি, একটা লেভেল প্লেয়িং ফিল্ড, সবাই এতে একাত্মতা প্রকাশ করে। আমি নিজে থাকবো যমুনা ঘেরাও কর্মসূচিতে, আমি নিজেও থাকবো, কারণ সরকার যদি ভালোভাবে না বুঝে, যেমন আমার কোনোভাবেই পছন্দ না স্বরাষ্ট্র উপদেষ্টাকে, না উনি চেয়ারটা ছাড়তেছে, না উনি একটু কোমর সোজা করে দাঁড়াচ্ছে, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চালাইতে পারতেছে, উনি এত বড় বেশরম যে উনি বাথরুমেও যাবে না, বদনাটাও ছাড়বে না। ওনার উচিত হবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যেন গণহত্যা না হয়, মানুষের উপর যেন কোনো রকম কোনো আঘাত না আসে, সেটা চিন্তা করা। উনি চেয়ার ধরে বসে আছে, উনি কি বুঝেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাকে একটু বুঝাই বলেন তো। মানুষকে কেন মারতে হবে? আজকে বাসের ভিতর দেখলেন যে একজন মানুষ পুরাই মারা হয়েছে, উনি রাজনীতি বুঝেন? ওনাকে মেরে দেওয়া হয়েছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা এটার জবাব দেওয়ার কোনো প্রয়োজনই মনে করতেছে না। উনি হয়তো চেয়ারটা ছেড়ে দিক, না হলে উনি কোমর সোজা করে একটু শক্ত করে দাঁড়াক, যেন সাধারণ মানুষের ক্ষতি না হয়। জুলাই সনদ তো দিতেই হবে, নির্বাচনের আগেই দিতে হবে, এবং যে কোনোভাবে দিতে হবে। ভাষাটা যদি সহজভাবে নিতে পারেন তো নিলেন, নাহলে এর থেকে শক্ত ভাষা আছে, বাঁশের লাঠি যদি একটু নরম মনে হয়, এর থেকে শক্ত লাঠি আছে। আপনাদের জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, এটাই শেষ কথা। ওনারা যেহেতু একটা বাসে আগুন দেওয়ার সুযোগ করে দিয়েছে, সামনে 17 তারিখ না, নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের সাহস হবে না আমরা রাস্তায় থাকলে বিশৃঙ্খলা তৈরি করার। আপনারা লিখে নিয়ে যান, আজকের পর থেকে সাধারণ মানুষের উপর বিন্দু মাত্র হুমকি সৃষ্টি হবে, সাথে সাথে পিঠের চামড়া তুলে নিব। শেখ হাসিনার ফাঁসি হবে, শেখ হাসিনার যাবজ্জীবন হবে। ও তো এমনিতেই আমরা ধরে নিছি উনি মারা গেছে, উনি যখন পালাই গেছে আমরা ধরেই নিছি মারা গেছে। এখন আমাদের চাওয়া হলো, সব থেকে বড় চাওয়া, উনাকে ফাঁসি না দিয়ে উনার মৃত্যুটা একটু লাইভ দেখান। হাজার হাজার মানুষের জীবন নিচ্ছে, হাজার হাজার মানুষকে গুম খুন করছে, একজন পাপী মানুষের মৃত্যু কিরকম হয়, কতটা ভয়াবহ হয়, এটা আমরা একটু দেখতে চাচ্ছি। ওনাকে ফাঁসি দেওয়ার দরকার নাই, এমনি মরে গেছে। আমরা দেখতে চাচ্ছি যে ফিরাউনের মৃত্যু তো দেখতে পারি নাই, আমাদের খুব মনের ইচ্ছে যে ফিরাউনের মৃত্যু কিরকম হয় আমরা একটু দেখি। ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি একদম খেলে দিছেন, জাস্ট ওয়াও। না ছুঁই পানি মারি মাছ, এরকম একটা প্রবাদ আছে না, আমার মনে নাই, ভুল হলে একটু ভুলই হয়েছে, ধরিয়ে দিবেন। ডক্টর ইউনূস সকলের সাথে খেলে দিচ্ছে, না বিএনপি এখন নড়তে পারবে, না জামাত, না এনসিপি, সব দলের সাথেই তিনি একদম একইভাবে খেলে দিচ্ছেন। কি ঘটছে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বলতেছি, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। এবং সেই সাথে আপনার ইতিমধ্যেই জানছেন যে জুলাই যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন দুইটা একই দিনে হবে, এটা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? কিন্তু এই যে গণভোটটা হবে, আপনি কিসের ভিত্তিতে আসলে গণভোট দিবেন? এখানে 4টা প্রশ্ন থাকবে, সেটাও ডক্টর ইউনূস পয়েন্ট আউট করছেন। সেই 4টা প্রশ্ন কি, সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে দেখেন, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন। ডক্টর ইউনূসের এই বক্তব্য পুরোটা মিলে আসলে কি মেসেজটা দাঁড়াইলো, এটা একটু আমরা দেখি। জামাত সহ আন্দোলনরত যে 8টা দল আছে, জামাতের সাথে যারা মিলেমিশে কাজ করতেছে, তারা চাইছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক। এটা জামাত ইসলাম সহ 8 দলের দাবি ছিল, কিন্তু ডক্টর ইউনূস এটা মানে নাই। এটা 1 নাম্বার, ডক্টর ইউনূস মানে নাই। দ্বিতীয়, বিএনপি সমমাননা দল উচ্চ কক্ষে পিআর চাইনি, ডক্টর ইউনূস মানে নাই। বিএনপি বলছে যে আমাদের উচ্চ কক্ষে পিআর লাগবে, ডক্টর ইউনূস তার কথা শোনে নাই। তাহলে জামাত সহ 8 দলের কথাও শোনে নাই, বিএনপির কথাও শোনে নাই। এনসিপি 3 নাম্বার, এনসিপি চেয়েছিল যে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে এবং স্বাক্ষর করবেন ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূস এটা মানে নাই, তিনি রাষ্ট্রপতির হাত দিয়ে সাইন করাবেন। এই যে ব্যাপারগুলো সবাইকে কিন্তু আউট করে দিছে। এইবার আসেন, এখন বিএনপি, জামাত ও এনসিপি মিলে ইউনূস সরকারের বিরুদ্ধে যমুনায় আসলে কর্মসূচিতে যাবে নাকি, এটা অনেক বড় একটা প্রশ্ন। এইবার শোনেন, একটা ঘটনা ঘটছে। নির্বাচন কমিশন ইসির সাথে বৈঠক শেষে অধিকাংশ দলকে বলছে যে নির্বাচন 1 দিনে না 8 দিনে নির্বাচন হবে, এরকম একটা প্রস্তাবনা করছেন। যে মনে হচ্ছে যে একই বিভাগে 1 দিন নির্বাচন হবে, এটা হলে নির্বাচনের একটা আমেজ বিরাজ করবে এবং সব দল নির্বাচন নিয়ে সচেতন হবে। এবং এমনও হতে পারে যে একটা বিভাগে যদি নির্বাচন নিয়ে ঝামেলা হয়, পুরো নির্বাচনই হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে, তখন নির্বাচন বানচাল হয়ে যাবে। এটা ক্লিয়ার করার জন্য যে নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার হচ্ছে। এইবার আসেন, জুলাই সনদ ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা আসল মাইন্ড কৌশল যে করছে, এটা কাউকে আসলে অসন্তুষ্ট করে নাই। 1 নাম্বার, জাতীয় নাগরিক পার্টির যে মূল দাবি ছিল যে গণপরিষদ, সেটা মেনে নিছে।
ডক্টর ইউনূস। এবার জামাত ইসলামের মূল দাবি ছিল পিআর উচ্চ কক্ষে হতে হবে, এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে। এনসিপির এটাও মানছে, জামাতের একটা মূল দাবি মানছে। বিএনপির একটা মূল দাবি ছিল একই দিনে গণভোট এবং উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক পদ্ধতি ছাড়া অন্য বিষয় নোট অফ ডিসেন্ট মেনে নেওয়া হবে। ডক্টর ইউনূস মানছে। বিএনপি বলছে যে যেদিন গণভোট হবে সেই দিনই নির্বাচন হবে, ডক্টর ইউনূস মানছে। জামাত বলছে যে জুলাই পিআর পদ্ধতিতে, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এটা মেনে নেওয়া হয়েছে। নাগরিক পার্টির মূল দাবি ছিল গণপরিষদ, সেটাও মেনে নেওয়া হয়েছে। অন্য যে জিনিসগুলো মানে নাই এইগুলো মানছে। এখন সবার তাই মানছে, সবার তাই মানে নাই, তাহলে খেলা দিছে না। গণভোটে যে 4টা প্রশ্ন থাকবে এটা নিয়ে একটু কথা বলি। প্রথম প্রশ্ন, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা হবে হ্যাঁ না, আপনি এটা দিবেন 1 নম্বর। দ্বিতীয়ত, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যর অনুমোদন দরকার হবে। এটা কি আপনি হ্যাঁ না না এটা বলবেন? এটা গেল 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন যেটা গণভোটে থাকবে, যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। আপনি কি হ্যাঁ না না? যেগুলো করতে বিএনপি বা জামাত বাধ্য থাকবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এগুলো প্রশ্ন থাকবে এমসিকিউর মতো। 4 নম্বর, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে, হ্যাঁ না এটা দিবেন। তো ডক্টর ইউনূস এক প্রকার খেলে দিছে, সবার মন রাখছে আবার সবার মন রাখে নাই। হ্যাঁ, পলাতক স্বৈরাচার খুনি শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশে লকডাউন কর্মসূচির ঘোষণা করেছে। লকডাউন এই কর্মসূচি ঘোষণাটি প্রধানত পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য জুলাই আগস্ট বিপ্লবের যেই মহানায়করা ছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে যারা বাধ্য করেছিলেন, সেই জুলাই যোদ্ধারাই কিন্তু প্রথম আবিষ্কার করলেন বাংলাদেশের রাজনীতিতে এই লকডাউন কর্মসূচি। শেখ হাসিনা এই জুলাই গণবিপ্লবের যে স্পিরিট সেটাকে ধারণ করেন না, তিনি হত্যাযজ্ঞ করেছেন। তিনি জুলাই আগস্ট বিপ্লবের যেই নায়করা আছেন তাদেরকে যদি সুযোগ পান তাহলে তাদেরকে ফাঁসি দিবেন, তাদেরকে হত্যা করবেন, তাদেরকে বিচারের আওতায় আনবেন। তাদের কিছুই এই আওয়ামী লীগ তথা পলাতক খুনি শেখ হাসিনা কিছুই পছন্দ করেন না। শুধু একটা জায়গায় শুধু তার পছন্দ, সেটা হচ্ছে লকডাউন। সেই জায়গায় বাংলাদেশের জনগণকে লকডাউন করতে এসে বরঞ্চ আওয়ামী লীগই লকড হয়ে গিয়েছে। মানে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা এবং তার দোসররা আস্তে 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 বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় তারা কিছুটা তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠছিল এবং বাংলাদেশের মানুষ এবং সাধারণ যারা মানুষজন আছেন তারা মনে করছিলেন যে যাক, এই কিছু সংখ্যক নিরীহ আওয়ামী লীগের যারা আছে তারা কোনো রকম খেয়ে পরে বাঁচুক, তাদেরকে আসলে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা কি দেখলাম, 13 তারিখ এই খুনি হাসিনার যে হত্যাযোগ্য তার রায় কবে হবে সেটার একটি ডিক্লারেশন আসবে, এমন চিন্তাভাবনা থেকে তারা বাংলাদেশকে লকডাউন করার চেষ্টা। তো সেই জায়গায় বাংলাদেশের যে বিচারিক কার্যক্রম তারা কিন্তু 17ই নভেম্বর দিন ধার্য করেছেন। সেই দিন এই খুনি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালত রায় পরে শোনাবেন, তার বিরুদ্ধে যে রায় আসে সেটা তো আসবেই। এখন এই যে রায়ের তাকে প্রতিহত করতে গিয়ে পুরো বাংলাদেশে আগুন সন্ত্রাস করে ইতিমধ্যে 6টি বাস তারা পুড়িয়েছেন এবং সংবাদ মাধ্যমে যেটা আমরা দেখলাম যে তাদের যে কিছু ছাওয়াল পাওয়াল আছে, যে ছাওয়াল পাওয়ালরা বহুদিন ধরে আর ওই যে মিছিল মিটিংয়ে যে 50, 100, 200, 500 টাকা যে আর্ন করতেন সেটা আর করতে পারছেন না। তো এখন যেহেতু নতুন একটি প্রক্রিয়া আসছে, হাজার হাজার কোটি টাকা ঢেলে এই লকডাউন প্রক্রিয়াকে তারা বাস্তবায়ন করতে গিয়েছিল, তো সেই জায়গায় কিছু টাকা পয়সা দিয়ে কিছু মানুষকে তারা রাজপথে পাঠাতে সক্ষম হলেও প্রায় 550-রও অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। দেখুন, জুলাই আগস্ট বিপ্লবের পর
আওয়ামী লীগকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ডিস্টার্ব করেনি, বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু ডিস্টার্ব করেনি। কিন্তু তারা যখন আগুন সন্ত্রাস শুরু করলো, বাসে আগুন দেওয়া শুরু করলো, ককটেল বিস্ফোরণ করা শুরু করলো, ওই যে ভারত যে অস্থিতিশীল একটা রাষ্ট্র বাংলাদেশে তৈরি করতে চায়, সেই ভারতের প্রেসক্রিপশনে, সেই ভারতে বসে বাংলাদেশে যে ষড়যন্ত্র করার যে প্রক্রিয়া, সেটা শেখ হাসিনা শুরু করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হলো, এখন তার যে নেতাকর্মীরা মোটামুটি একটু চলাফেরা করতে শুরু করেছে বাংলাদেশে, যারা পালিয়ে যেতে পারে নাই, বাংলাদেশে আছে, যাদেরকে বাংলাদেশেই থাকতে হবে, তাদের যে চলাফেরা সেটা কিন্তু লকড হয়ে গেছে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা সারা রাত বসে বসে অপেক্ষা করছে কখন আওয়ামী লীগের 2-4টা ছাত্র লীগের, যুবলীগের নেতাকর্মীরা রাজপথে নামে, তারা একটু তাদের পাছা লাল করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু তারা আর পায় নাই। ঢাকা শহরে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রদল সবাই একত্রিত হয়ে অপেক্ষা করছিলেন যে ছাত্রলীগ, যুবলীগের দু একটা যদি পাওয়া যায় তাদের পাছা লাল করবে। কিন্তু তাদের দৌড়ের গতি যে এতই বেশি, ওই যে হোসেন বোল্ট টোল্ড আর কিছু আসলে নাই, এক থেকে দৌড়ায় আর চিল্লায়, তারপরে পালায়। এখন আসলে ওই দৌড়ের উপরেই থাকতে হবে এই আওয়ামী লীগকে। আর যারা তাদের জীবনযাত্রা মোটামুটি একটু স্বাভাবিক করতে পেরেছিল, তারা কিন্তু তাদের জীবনযাত্রায় আবার লকড হয়ে গেলেন। যেইভাবে শেখ হাসিনার এই দোসররা বাংলাদেশে কিছুটা চলাফেরা করা, উন্মুক্তভাবে কথাবার্তা বলার একটি জায়গা ছিল, সেই জায়গাটা শেখ হাসিনা একেবারেই কোণঠাসা করে ফেললো। সেই জায়গায় বলা যায় যে শেখ হাসিনা যেই প্রক্রিয়ায় হাতে নেবেন, এই শেখ হাসিনার দোসর যেটাই করতে চাইবেন, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে কিন্তু দাঁড়াবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।